নমস্কার, আমি প্রশান্ত এসে গেছি ইস্টবেঙ্গল লাভার্সের একটা নতুন এপিসোড নিয়ে। আজকে মহাষ্টমী। এই মহাষ্টমীর এই পুণ্যলগ্নে সবাইকে জানাই আমার শ্রদ্ধা, ভালোবাসা এবং বড়দের জানাই প্রণাম। আশা করি আপনাদের পুজো খুব ভালো কাটছে। তো আজকে এই পুজোর দিনে একটা খুব চর্চিত বিষয় নিয়ে একটু আলোচনার জন্যই বেসিক্যালি এই ভিডিওটা করা। এখন এই চর্চিত বিষয়টা আহ, সেখানে তো অবভিয়াসলি বিষয়টা থাকবে এবং তার সঙ্গে যাকে নিয়ে চর্চাটা হচ্ছে তার নামটাও এখানে থাকবে। তো চর্চিত বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলা। আর চর্চিত যাকে নিয়ে এই চর্চাটা হচ্ছে সে হচ্ছে নান আদার দেন সুপার জায়ান্ট, ইয়েস, মোহনবাগান সুপার জায়ান্ট। তো এই বিষয়টা নিয়ে কিছু ব্যাপারটা আপনারা অনেক দিন থেকেই শুনছেন এবং এই পুজোতে এটা হট টপিক হয়ে দাঁড়িয়েছে। সেটা হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্টের এসসিএল 2 খেলা নিয়ে তারা পার্টিসিপেট করবে কি করবে না সেই নিয়ে অনেক দোনামনা ছিল। সেই নিয়ে ম্যানেজমেন্টের ডিসিশন নেওয়ার কথা ছিল, সেটা ম্যানেজমেন্ট যে ডিসিশনটা নিয়েছে সেটা কতটা যুক্তিযুক্ত সেটা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। এবং সবচেয়ে বড় যেই বিষয়টা তাৎপর্যপূর্ণ সেটা হচ্ছে যে এই মোহনবাগান সুপার জায়ান্টের সমর্থক যারা আছেন, আপামর সমর্থক, তারা কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টের ম্যানেজমেন্টের ডিসিশনের ওপরে খুব হতাশ এবং তারা তাদের হতাশার বহিঃপ্রকাশ করেছেন। তারা সোশ্যাল মিডিয়ায় এসে কিন্তু অনেক কথা বলছেন। সেটার মধ্যে যথেষ্ট যৌক্তিকতা রয়েছে। তারা যে কথাগুলো তুলে ধরেছেন সেটা কিন্তু একজন ফুটবল প্রেমী হিসাবে যথেষ্ট আমি বলবো মানে তাৎপর্যপূর্ণ। এবং একজন ফুটবল প্রেমী হিসাবে আমিও কিন্তু তাদের সঙ্গে সমব্যথী, এইটুকুনি আমি বলতে পারি। এবার বিষয়টা যেটা হচ্ছে যে এই মোহনবাগান সুপার জায়ান্টের এসিএল 2 খেলা নিয়ে যে একটা দোলামনার বা দোলাচলের ছিল, সেটা কিন্তু অনেক দিন ধরেই সোসাইটি কিন্তু এই বিষয়টা খুব চর্চিত বিষয় হয়ে দাঁড়িয়েছিল। এবং এখন আমার প্রশ্ন হচ্ছে, যে কোনো জিনিস ধরুন চর্চিত কখন হয়, মানে চর্চিত মানে সবার মুখে মুখে জিনিসটা আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। যেখানে যাচ্ছি সেখানে এই বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। এটা কখন হয়? এটা কিন্তু দুটো ক্ষেত্রে হয়। এক হচ্ছে যখন খুব একটা ভালো জিনিস হয় দেশের পক্ষে, বা ধরুন কারুর ইন্ডিভিজুয়াল ক্ষেত্রে যখন খুব একটা ভালো জিনিস হয়, সেটা গর্বর বিষয় হয়ে দাঁড়ায়, সেটা নিয়ে হতে পারে চর্চা। আর আরেকটা জিনিস হচ্ছে খারাপ, যেটা খুব একটা খারাপ জিনিস হয়েছে, একটা খারাপ বিষয় নিয়েও সেটা কিন্তু খারাপ ডিসিশন বলুন বা খারাপ উক্তি বলুন, খারাপ কথাবার্তা বলুন, কোনো খারাপ মন্তব্য বলুন, যাই হোক না কেন, সেটাও কিন্তু খুব চর্চিত বিষয় হয়ে দাঁড়ায়। তো এই যে চর্চিত বিষয়টা নিয়ে এই পুজোতে সবাই খুব মাতোয়ারা হয়ে উঠেছে। তো সেটা নিয়েই দু চার কথা আমি বলতে চাইছি। এই যে চর্চিত যে জিনিসটা, ধরুন কয়েকটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন যে কোনো একটা জিনিস চরম পর্যায়ে কখন যায়, কখন মানুষ খুব জিনিসটা নিয়ে আলোচনা করে। দেখুন একটা উদাহরণ আমি দিচ্ছি। ধরুন যেমন ভারতবর্ষ যখন চন্দ্রায়ন যেটা উৎক্ষেপণ করলো এবং সাফল্যের সঙ্গে সেটা ধরা দিল, তো একজন ভারতবাসী হিসেবে কিন্তু আমাদের গর্বে বুক একদম মানে গর্ববোধ করছিলাম আমরা খুব। এবং এইটা কিন্তু খুব চর্চিত বিষয় হয়ে দাঁড়িয়েছিল। আপনি যেখানে যাবেন, ধরুন আপনি বাজার করতে যাচ্ছেন, সেখানে এই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে। আপনি যখন অফিসে যাচ্ছেন, অফিসে যাওয়ার পথে এই জিনিসটা নিয়ে আলোচনা হচ্ছে। অফিসে গিয়ে পৌঁছলেন, সেখানে গিয়ে দেখছেন এই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে। তো এটা হচ্ছে চর্চিত বিষয়, এবং এটা হচ্ছে আপনার গর্ববোধ করার মতো একটা বিষয় নিয়ে, যে আপনি গর্ববোধ করছেন সেটা নিয়ে আলোচনা হচ্ছে, চর্চা হচ্ছে। আরেকটা বিপরীতভাবে আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। ধরুন পাকিস্তান পাকিস্তান ভারতের এগেনস্টে যে কাশ্মীরে যে অ্যাটাকটা করলো, সেটা কিন্তু একটা জঘন্য নিকৃষ্টতম ঘটনা এই পৃথিবীর ইতিহাসে বলবো আমি। যে ২৬ জনের প্রাণ গেছিল যেখানে, এবং নিরীহ বাচ্চার সামনে কিন্তু তার বাবাকে গুলি করে মারা হয়েছে।
এবং অনেক ক্ষেত্রে দেখেছি নিরীহ ওয়াইফের সামনে, মানে অসহায় বোধ করছে তার স্ত্রী, তার সামনে কিন্তু তার স্বামীকে গুলি করে মারা হয়েছে। তো এটা একটা জঘন্যতম ঘৃণ্য কাজ। এটাও নিয়েও কিন্তু খুব চর্চা হয়েছে, এটাও কিন্তু বেশ কয়েক মাস এটা কিন্তু চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছিল, এবং সেটা কিন্তু একটা যুদ্ধের আকার নিয়েছিল ভারত পাকিস্তানের মধ্যে। তো আমি এটা বোঝাতে চাইছিলাম যে যে কোনো বিষয় চর্চিত বিষয় হয়ে কখন দাঁড়ায়, এর ভালো কাজের জন্য হয়, খারাপ কাজের জন্য হয়, এবং সেটা আমি আশা করি এই যুক্তি দিয়ে আপনাদের বোঝাতে পারলাম যে এটা কি কারণে চর্চিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। এইবার বক্তব্য হচ্ছে যে এই যে মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট এই যে ACL2 খেললো না, তাদের যে এই ডিসিশনটা, এটা কতটা সঠিক। তারা ধরুন যে কোনো জিনিস হ্যাঁ বা না করার জন্য তো একটা যুক্তি থাকবে, একটা লজিক থাকবে, এবং মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট যে যুক্তিটা দেখিয়েছে, ধরুন যে না আমরা ACL2 খেলতে যাব না, প্রথমে আমরা সেই বিষয়টা একটু দেখে নিই যে কী কারণে তারা এটাকে না করেছে। মোহনবাগান সুপার জায়ান্ট ক্লাবের পক্ষ থেকে বা আমি পেয়েছি, সেটা থেকে আমরা যেটা জানতে পেরেছি যে তাদের এই ইরানে না যাওয়ার প্রধান এবং অন্যতম যে কারণগুলো ছিল, তার মধ্যে প্রধান এবং অন্যতম কারণ হচ্ছে সেফটি ইস্যু, নিরাপত্তাজনিত কারণ। তারা মনে করেছে যে ফরেন ফুটবলাররা তো রয়েইছে, মোহনবাগানে 6 জন ফুটবলার, তার মধ্যে 3 জন অস্ট্রেলিয়ান, মোস্ট প্রবাবলি 4 জন অস্ট্রেলিয়ান, আর মনে হয় 2 জন, একজন ব্রাজিলের আর একজন ইউনাইটেড কিংডম, তো ইউকের। তো তারা মনে করেছে যে এই বিদেশিদের নাকি সেখানে নিরাপত্তাহীনতায় ভুগতে হবে গেলে, এবং এমনকি ভারতীয় ফুটবলারও সেখানে নিরাপদ নয়। তো তারা সেফটি ইস্যুটাকে খুব বড় করে দেখেছে এই তাদের এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে। সেকেন্ড যে কারণটা উঠে এসছে, যে বিমাজনিত কারণ, সেখানে নাকি ইন্স্যুরেন্স করা যাচ্ছে না, ইন্স্যুরেন্সের প্রবলেম হচ্ছে, এবং সেই রিস্ক তারা নেবে না, যদি সেখানে গিয়ে কিছু হয় তার দায়িত্ব কে নেবে। তো মেনলি আরও কিছু কারণ ছিল, এই দুটো হচ্ছে মেন কারণ হয়ে দাঁড়িয়েছিল যে ACL2 খেলার জন্য, ইরানে না যাওয়ার জন্য। এবার আমি কয়েকটা এই যে তারা যে এই কারণগুলো দেখিয়ে করলো, এই কারণের পেছনে আমি কিন্তু যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করছি আপনাদের। যেমন যে ফার্স্ট জিনিসটা যেটা আনলো, সেফটি ইস্যু, নিরাপত্তাজনিত কারণ। আমি একটা উদাহরণ দিচ্ছি। মোহনবাগান এরা বলেছে, মোহনবাগান ক্লাব ফুটবলারদের নিরাপত্তাটা সবার আগে দেখে, তারা কতটা নিরাপদ খেলতে যাওয়ার জন্য সেইটা কিন্তু তারা সব মানে অগ্রাধিকার দেয় আর কি, সবার আগে তারা এটাকে রাখে। খুব ভালো কথা, খুব ভালো কথা, এটা খুব ক্লাব হিসাবে খুব ভালো একটা ডিসিশন তাদের, তারা প্লেয়ারদের নিরাপত্তাজনিত দিকটা খুব ভালোভাবে দেখে। আমার প্রশ্ন হচ্ছে 1911 সালে মোহনবাগান ক্লাব, তারা যেটা নিয়ে তারা গর্ববোধ করে এবং তাদের গর্ব করার একটা দিক হিসাবে এটা দেখে, সেটা হচ্ছে 1911 সালে তারা নাকি প্রথম ভারতীয় ক্লাব হিসাবে ইংরেজদের হারিয়ে IFA শিল্ড জিতেছিল। এবার এই যে খেলাটা হয়েছিল, এখানে কিন্তু 11 জন ভারতীয় যোদ্ধা খালি পায়ে 11 জন ইংরেজদের এগেনস্টে নেমেছিল, যারা নাকি বুট পরে খেলতে নেমেছিল। তো আমার প্রশ্ন হচ্ছে যে মোহনবাগান ম্যানেজমেন্ট যদি প্লেয়ারদের সিকিউরিটির কথা এতই ভাবতো বা ভাবে, তাহলে সেই দিন তারা কেন মাঠে নেমেছিল? সেই দিনে তো চরম বিপদ অপেক্ষা করছিল কোনো না কোনো প্লেয়ারের জন্যে। 11টা প্লেয়ার খালি পায়ে খেলবে, তাদের এগেনস্টে 11টা প্লেয়ার বুট পরে খেলবে। এটা কি নিরাপত্তাজনিত কারণ হতে পারতো না? সেই দিন আপনারা কেন সেই 11টা প্লেয়ারকে মাঠে নামিয়ে দিয়েছিলেন তাহলে? তখন আপনাদের এই নিরাপত্তাজনিত এই ভাবাবেগটা কোথায় গিয়েছিল? এটা কি দ্বিচারিতার পর্যায়ে পড়ছে না? একটু ভেবে দেখবেন। এবং আমি এই আমজনতা, যে মোহনবাগান সমর্থকদের, তাদের উদ্দেশ্যও বলছি যে আমি যে যুক্তিগুলো তুলে ধরছি, আপনারাও কিন্তু একটু চিন্তা করবেন, ভাববেন। আমি কিন্তু একটা কথা আপনাদের বলতে চাই, আমি আজকে যে ভিডিওটা বানাচ্ছি, এটা কিন্তু একজন ফুটবল প্রেমী হিসেবে আমি এই ভিডিওটা বানাচ্ছি। এখানে কিন্তু আপনারা অন্য কোনো রং বা অন্য কোনো গন্ধ যা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন না। একজন ফুটবল প্রেমী হিসেবে আমি এই ভিডিওটা বানাচ্ছি, যাতে ফুটবলের ভালো হয়,
ফুটবল বেঁচে থাকে তার উদ্দেশ্যেই কিন্তু এই ভিডিওটা করা। তো আমার প্রশ্ন মোহনবাগান সুপার জায়ান্ট বা মোহনবাগান ম্যানেজমেন্টের কাছে, সেই দিনটা আপনারা কেন 11টা প্লেয়ারকে মাঠে নামিয়ে দিয়েছিলেন এবং মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিলেন? সেদিন কি আপনাদের একটু মাথায় এই চিন্তাটা এলো না, যেটা আজকে আপনারা যে কারণটা দেখিয়ে আপনারা চলে এলেন, ইরানে না যাওয়ার সিদ্ধান্ত নিলেন? নাম্বার 2, এরা যে নিরাপত্তাজনিত কারণ দেখাচ্ছে, ওখানে গেলে গ্রেপ্তার হয়ে যাবে, ওখানে গেলে ভারত আবার দেশে ফিরে আসা মুশকিল হয়ে যাবে, দেশে এন্ট্রি নেওয়া মুশকিল হয়ে যাবে। আমি আরও 2-3টে পয়েন্ট বলবো। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, আপনারা অরুণাভ ভট্টাচার্য বলে একজন বাঙালি ভদ্রলোকের নাম নিশ্চয়ই শুনেছেন বা দেখেছেন। ইনি একজন ইস্টবেঙ্গল ক্লাবের উনি এক প্রতিনিধিত্ব করেছেন। স্বপন বলের পরে উনি ইস্টবেঙ্গল ক্লাবের ম্যানেজার হিসেবে উনি অনেকদিন কাজ করেছেন। উনি কিন্তু এখন ম্যাচ কমিশনার হয়ে ইরানে রয়েছেন, ইরানের ACL2 খেলানোর জন্যে আর কি। তো একজন বাঙালি হিসেবে কিন্তু খুবই গর্ববোধ হচ্ছে যে একজন বাঙালি ম্যাচ কমিশনার হয়ে ইরানে গেছেন, এবং উনি কিন্তু টুইট করে জানিয়েছেন উনি সেখানে নিরাপদে আছেন এবং তার কোনো রকম নিরাপত্তাজনিত কোনো সমস্যা হয়নি। খুব উনি ভালোভাবে ওখানে পৌঁছেছেন, এবং উনি হোটেলের ভেতরের ছবি দিয়ে উনি এটাই বোঝাতে চেয়েছেন যে উনি ওখানে নিরাপদে আছেন। সে তো একজন বাঙালি, সে তো কলকাতা থেকেই গেছে, তার তো নিরাপত্তা নিয়ে কোনো প্রবলেম হলো না। তৃতীয় আপনাদের আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। কিছুদিন আগেই ভারতীয় মহিলা কাবাডি দল, মোস্ট প্রবাবলি 8 মার্চ 2025, তারা কিন্তু ইরানে গিয়েছিলেন এশিয়ান কাবাডি চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করার জন্যে, এবং তারা কিন্তু আমি যতদূর জানি তারা ইরানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছে। কোথায় তাদের তো নিরাপত্তাজনিত কোনো সমস্যায় পড়তে হয়নি। আমি যে ঘটনাটার কথা বলছি সেটা তো আজ থেকে 6 থেকে 7 মাস আগের ঘটনা, এমন তো না যে 6 থেকে 7 বছর আগের ঘটনা। ফোর্থ যে পয়েন্টটা আমি বলবো, এই মোহনবাগান সুপার জায়ান্টের যে খেলা ছিল, সেইভাবে ইরানে ট্রাক্টর এফসির সঙ্গে আর একটা বিদেশি দলের খেলা ছিল, এবং তারাও কিন্তু সেখানে গিয়েছিল, এবং তারাও কিন্তু অংশগ্রহণ করে সেই খেলাটা সুন্দরভাবে শেষ করে তারাও কিন্তু দেশে ফিরে যাচ্ছে। সেখানেও কিন্তু বিদেশি ফুটবলার ছিল। তো আপনারা কেন এমন একটা অজুহাত দিচ্ছেন বা দেখাচ্ছেন যেটা কিন্তু অ্যাকসেপ্ট করা একজন ফুটবল প্রেমী হিসাবে কখনোই কাম্য না, বা কেউ সমর্থন করবে না আপনাদের এই যুক্তিটাকে। আরেকটা আমি ঘটনা উল্লেখ করছি, সেটা হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্টের দুজন কর্মকর্তা, তারা মোহনবাগান সুপার তখনও ডিক্লেয়ার করেনি মোহনবাগান যাবে কি যাবে না, তারা সোশ্যাল মিডিয়ার সামনে এসে কিছু তাদের লজিক দেওয়ার চেষ্টা করলো। কি সেই লজিক? তারা বলছে সমর্থকরা কি চায় তারা আগে ভেবে দেখুক, পার্টিসিপেশনটাই কি সব, না গিয়ে জেতাটা আসল ব্যাপার। আমি দেবাশিস বাবুকে এবং সঞ্জয় বাবুকে একটা কথাই বলবো, কিছু কিছু জায়গা আছে যেখানে পার্টিসিপেশনটাই কিন্তু মুখ্য বিষয় হয়ে দাঁড়ায়। আমি দু একটা উদাহরণ দিচ্ছি আপনাদের। পার্টিসিপেশনটা কিন্তু তখন মুখ্য বিষয় হয়ে দাঁড়ায়। জয় পরাজয় খেলা থাকবেই। আপনি যদি মনে করেন যে আমি সেখানে গিয়ে জিততে পারবো না তাই আমি পার্টিসিপেট করব না, এটা কিন্তু কাপুরুষের কাজ, কাপুরুষোচিত কাজ, এটা আমি বলবো। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। ধরুন ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করলো, ওয়ার্ল্ড কাপ ফুটবলে ইন্ডিয়া কোয়ালিফাই করলো এবং ওয়ার্ল্ড কাপে মূল পর্বে ইন্ডিয়া খেলবে, এবং সেখানে দেখা গেল ইন্ডিয়ার প্রথম ম্যাচ আর্জেন্টিনা বা ব্রাজিলের এগেনস্টে পড়লো। আপনি ধরে নিন যে ইন্ডিয়ার কিছু প্লেয়ার চোটের কারণে হয়তো সেই ম্যাচে অংশগ্রহণ করতে পারবেন না। আপনি কি সেই ওয়ার্ল্ড কাপ থেকে নাম তুলে নেবেন? আপনি কি পার্টিসিপেট করবেন না? পুরো বিশ্ববাসী কিন্তু জানে সেই ম্যাচটাতে ভারত পার্টিসিপেট করলে ভারতবর্ষ হারবে, কিন্তু ফুটবলের স্বার্থে ওখানে কিন্তু পার্টিসিপেশনটা সবার আগে।
আপনি যদি এই অজুহাত দেখিয়ে ওখান থেকে চলে আসেন, বিশ্ব ফুটবলের দরবারে আপনাদের মুখ পুড়বে। আমি বোঝাতে পারলাম আশা করি দেবাশিস বাবু আপনাকে। আপনি যে লজিকটা দেখিয়েছেন, আমি জাস্ট একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি আপনাকে বুঝিয়ে দিলাম যে পার্টিসিপেশনটাও কিন্তু কখনো কখনো মুখ্য বিষয় হয়ে দাঁড়ায়, হার জিতটা সেখানে গৌণ হয়ে দাঁড়ায়। আরেকটা ইদানিং একটা সাম্প্রতিক ছোট্ট উদাহরণ দিচ্ছি, কাফা নেশন ফুটবল কাপ, যেখানে ভারতবর্ষ ওয়াইল্ড কার্ড এন্ট্রি পেয়েছে, তাতে ভারতবর্ষ নাই যেতে পারত। অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে সেই টুর্নামেন্টে খেলতে গিয়েছিল ভারত। কি প্রতিকূলতা? কোচ নির্বাচন হয়নি, সদ্য কোচ নির্বাচন হয়েছে। নাম্বার 2, ভারতবর্ষের প্রথম শ্রেণীর 7 জন ফুটবলারকে ছাড়া হয়নি, সেই 7 জন ফুটবলারকে ছাড়া সেই টুর্নামেন্টে খেলতে যেতে হয়েছিল। নাম্বার 3 কি, আমাদের যে কোচ হয়েছেন উনি প্লেয়ারদের নিয়ে পর্যাপ্ত পরিমাণ প্রস্তুতি নিতে পারেননি। এত প্রতিকূলতার মধ্যেও কিন্তু ভারতবর্ষ সেই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল, কারণ পার্টিসিপেশনটা এখানে মুখ্য। আমরা কেউ ধরে নিইনি যে ভারতবর্ষ সেই টুর্নামেন্টে বিশাল কিছু পারফরমেন্স করে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরবে। সেখানে পারফরমেন্স করাটাই, অংশগ্রহণ করাটাই মুখ্য ছিল, খেলার রেজাল্টটা গৌণ ছিল। কিন্তু দেখা গেল ভারত সেখানে অংশগ্রহণ করলো এবং স্বমহিমায় 7 জন প্রথম শ্রেণীর ফুটবলারকে বাদ দিয়ে দর্শনীয় ফুটবল উপহার দিয়ে ব্রোঞ্জ পদক অর্জন করে নিয়ে আসলো ভারতবর্ষের জন্য। এটা আমাদের ভারতবাসী হিসাবে গর্বের বিষয়, গর্বের দিন। সেখানেও কিন্তু পার্টিসিপেশনটা গৌণ ছিল না, মুখ্য ছিল। জেতা বা হারাটা গৌণ ছিল। তো জীবনে এমন এমন সিচুয়েশন আসে যেখানে পার্টিসিপেশনটা মুখ্য হয়ে দাঁড়ায়। আপনি এত একটা বড় পদে রয়েছেন, এত বছর ধরে আছেন, আপনাদের মুখ থেকে যদি আমরা এই ধরনের কথাবার্তা শুনি অ্যাজ এ ফুটবল প্রেমী বা অ্যাজ এ সেই ফুটবল ক্লাবের সাপোর্টার হিসেবে, কিন্তু নিজেকে খুব হীন মনে হয়। হীনমন্যতায় ভুগবো আমরা আপনাদের মতো লিডার পেলে। আপনাদের এই ধরনের উক্তি থেকে বিরত থাকাটাই শ্রেয় এবং আসল জিনিসটা মানুষের সামনে তুলে ধরুন। কি হচ্ছে, কেন যাচ্ছেন না, কিসের ভয়ে যাচ্ছেন না। আমার দেখে ভালো লাগলো, আজকে কিছু মোহনবাগান সমর্থক সোশ্যাল মিডিয়াতে বলছে হ্যাঁ মোহনবাগান পালিয়েছে। আমি জোর গলায় বলছি মোহনবাগান পালিয়েছে। এটা কি আপনাদের শুনতে ভালো লাগছে এই জিনিসগুলো? এতদিন আপনারা বিপক্ষ টিমের দর্শকদের মুখ থেকে আপনারা এই ধরনের কটূক্তি শুনতেন, ব্যান্টারিং করতো তারা। পলায়ন দিবসে কম কথা হয়নি, কিন্তু সেটা কিন্তু আজকে প্রমাণ হয়ে গেল যে আপনারা পালান। আপনাদের সমর্থকরাই এই কথা বলতে বাধ্য হচ্ছে যে মোহনবাগান পালিয়েছে। একজন ফুটবল প্রেমী হিসেবে কিন্তু আমার লজ্জা বোধ হচ্ছে। আপনার বা আপনাদের হচ্ছে কিনা আমি জানি না। একজন ফুটবল প্রেমী হিসাবে আমি এইটুকুনি বলতে পারি, আজকে কিন্তু আমাদের একটা লজ্জার দিন এবং ভারতীয় ফুটবলের জন্য একটা কালো দিন আমাদের কাছে। আপনারা যাবেন না, আপনাদের ক্লাবের ইন্টারনাল ব্যাপার, কিন্তু আপনারা যে লজিক দেখাচ্ছেন সেটা কোনো অংশে খাটছে না, কোনো অংশে খাটছে না। আমি মোহনবাগান সমর্থকদের উদ্দেশ্য করে কিছু আমি বলছি, প্রশ্ন করছি ম্যানেজমেন্টের কাছে। আমিও সমব্যথী তাদের সঙ্গে, সত্যি বলছি। এগুলো একজন সাপোর্টার হিসাবে, একজন ফুটবল প্রেমী হিসাবে এগুলো মেনে নেওয়া যায় না। আপনারা আপনাদের ক্লাবকে ন্যাশনাল ক্লাব বলে বেড়ান, কারণ এটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে। কেন এই যে স্বীকৃতিটা দিয়েছে, এটা কিন্তু দেশের থেকে স্বীকৃতিটা পাওয়ার না, ইন্ডিভিজুয়াল একজন বা দুজন মিলে এই স্বীকৃতিটা দিয়েছে। এটা নিয়ে অনেক বিতর্ক রয়েছে এবং সোজা কথায় বলতে গেলে ন্যাশনাল ক্লাব বলে কোনো জিনিস হয় না, পৃথিবীতে নেই। ন্যাশনাল ফ্ল্যাগ হয়, ন্যাশনাল অ্যানিমেল হয়, ন্যাশনাল ফ্লাওয়ার হয়,
ন্যাশনাল ফুটবল ক্লাব বলে পৃথিবীতে এই ধরনের কোনো জিনিস নেই, এটা আপনাদের পরিষ্কার করে দিতে চাই। তাহলে এই জিনিসটা থাকলে প্রত্যেকটা দেশের একটা ন্যাশনাল ফুটবল দল থাকতো, এবং আমি মনে করি সেই ফুটবল ক্লাবগুলোকে নিয়েও একখানা ফুটবল প্রতিযোগিতার আসর বসতো। এটা একটা লজিক। পৃথিবীর কোনো দেশে কোনো ন্যাশনাল ক্লাব নেই, একমাত্র ভারতবর্ষে একটা ন্যাশনাল ক্লাব, সো কল্ড আমি বলবো। আপনার কোনো ভারত সরকারের স্ট্যাম্প লাগানো কোনো সার্টিফিকেট আপনাদের কাছে নেই, তাও আমি মেনে নিচ্ছি। আপনারা ন্যাশনাল ক্লাব বলছেন, তাও আমি মেনে নিচ্ছি, ঠিক আছে এটা ন্যাশনাল ক্লাব। কিন্তু আপনারা যেই মানে বিহেভিয়ার আপনাদের, সেগুলো কি এই ন্যাশনাল ক্লাবের সঙ্গে যায়? আমি যদি ধরেও নিই যে এটা ন্যাশনাল ক্লাব, আপনারা কি ন্যাশনাল ডিউটি পালন করছেন? আপনারা যখন ভারতীয় ক্যাম্প বসলো, আপনারা প্লেয়ার ছাড়লেন না, কারণ কি দেখালেন? ACL 2 খেলতে হবে। পরে দেখা গেল আপনার ACL 2 তে পার্টিসিপেটই করলেন না। প্রথম কথা হচ্ছে, ন্যাশনাল ক্যাম্পে প্লেয়ার না ছেড়ে আপনারা দেশ বিরোধী একটা কাজ করলেন। এদিকে নিজেদের ন্যাশনাল ক্লাব বলে আপনারা বলে বেড়াচ্ছেন, ন্যাশনাল ডিউটিতে যখন ডাকা হচ্ছে আপনাদের পাওয়া যাচ্ছে না। নাম্বার 2, আপনারা ভারতের প্রতিনিধিত্ব হিসাবে এই AFC চ্যাম্পিয়নশিপে আপনারা একটা স্লট পেয়েছিলেন, খেলার সুযোগ পেয়েছিলেন, সেখানেও আপনারা অজুহাত দেখিয়ে না খেলতে গিয়ে দেশের মান সম্মান আপনারা ধুলোর সঙ্গে মিশিয়ে দিলেন। এটা কি ন্যাশনাল ডিউটি পালন করলেন আপনারা? এই জিনিসগুলো আপনারা একবারও ভেবে দেখেন যে আপনারা যে ডিসিশনগুলো নিচ্ছেন সেগুলো বৃহত্তর স্বার্থে, বৃহত্তর ক্ষেত্রে এটা কি জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে? আমি এর আগের দিনও আমার ভিডিওতে বলেছি, ডিসিশন নেয় এই ঠান্ডা ঘরে বসে এই ক্লাব কর্মকর্তারা, আর তার ফল ভুগতে হয় এই আপামর সমর্থকদের। তারা আজকে যেখানে যাচ্ছে, কিছুক্ষণ আমি আগে একজন মোহনবাগান সমর্থকের আমি একটা ভিডিও আমি দেখছিলাম, সে বলছে আমি যেখানে যাচ্ছি সেখানে ট্রোল হচ্ছে। বাজার করতে বাজারে যাচ্ছি, সেখানে আমাকে এই ট্রোলের সম্মুখীন হতে হচ্ছে। ঠাকুর দেখতে যাচ্ছি, সেখানে আমাকে ট্রোলের সম্মুখীন হতে হচ্ছে। কেন তারা হবে? সত্যি আজকের দিনটা লজ্জার দিন, ভারতীয় ফুটবলের একটা কালো দিন। জানি না আপনাদের বোধোদয় কবে হবে। আপনারা একটা গাজওয়ারি ভাব দেখাচ্ছেন, আপনারা একটা অহংকারের ভাব দেখাচ্ছেন, আপনাদের কথাবার্তায় অহংকারের ছাপ ফুটে উঠছে, অর্থবলের অহংকার। আপনারা AFCর এগেন্সটে চলে যাচ্ছেন, আপনারা ক্যাশে, যার কোনো মাথা মুন্ডু নেই, কোনো লজিক নেই। আপনারা চলে যাচ্ছেন কিনা আমাদের টাকা আছে, আমরা টাকা দিয়ে আমরা ডিসিশন নেব। কতদিন এইভাবে চলবে? এরপরে আমি আসি IFA শিল্ড নিয়ে। এই IFA শিল্ড একটা ঐতিহ্য বহনকারী একটা শিল্ড, এবং আপনাদের কাছে এটার ঐতিহ্য আরো অনেক বেশি, কারণ আপনারা এই IFA শিল্ডে অংশগ্রহণ করে 1911 সালে ইংরেজদের হারিয়েছিলেন, এবং আপনারা বলেন প্রথম ভারতীয় ক্লাব হিসাবে আপনারা এই জিনিসটা করে দেখাতে পেরেছিলেন। সেই IFA শিল্ডকে কি আপনারা গুরুত্ব দিচ্ছেন? বলার সময় বলছেন, কিন্তু আপনারা কি সেই IFA শিল্ডটাকে গুরুত্ব দিচ্ছেন? আপনারা কোথায় গুরুত্ব দিচ্ছেন? সেখানেও আপনাদের এই পার্টিসিপেশন নিয়ে আপনাদের বিলম্বনা, আপনাদের হঠকারী সিদ্ধান্ত, নেবেন কি নেবেন না ঝুলিয়ে রাখছেন। শেষে আপনারা বললেন না আমরা পার্টিসিপেট করব, সেখানেও কিন্তু একটা শর্ত, আমার হিসেবে বলছি, সেখানেও একটা শর্ত বেঁধে দিয়েছিলেন। সেটা কিন্তু পরিষ্কার হলো, সেটা হলো আমরা দেখলাম প্রথমে মোহনবাগান ক্লাবের আগে ক্লাব সভাপতিকে IFA-তে কো-অপ্ট সদস্য হিসাবে নেওয়া হলো, তারপরে দেখলাম ভেসে আসলো মোহনবাগান ক্লাব IFA শিল্ডে অংশগ্রহণ করবে। তার মানে কি আপনি কি সেই পদের জন্য ওয়েট করছিলেন? সেই পদটা পাওয়ার পরে আপনি এই ডিসিশনটা নিলেন যে মোহনবাগান ক্লাব এই IFA শিল্ডে অংশগ্রহণ করবে? এত পদের মোহ কেন আপনাদের? আপনারা তো আপনাদের একটা ক্লাব ঠিক মতো চালাতে পারছেন না, ডিসিশন ঠিক মতো নিতে পারছেন না।
আবার কেন এত পদের মোহ? আরে এএফসি কাপ একটা ইন্টারন্যাশনাল একটা টুর্নামেন্ট বলতে পারেন। সেখানে এই বছর আমি এর আগের যে ভিডিওটা করেছিলাম সেখানে আমি পরিষ্কার বলেছিলাম এই বছর যতগুলো টুর্নামেন্ট হয়েছে সবকটা টুর্নামেন্টে খেলার জন্য এরা শর্ত আরোপ করেছে। শেষে এএফসি থেকেও করেছে, ভেন্যু চেঞ্জ করে না হলে আমরা খেলবো না। এত শর্ত কিসের? কিন্তু আমরা দেখি একটা টুর্নামেন্টে খেলতে যাওয়ার আগে এদের কোনো শর্ত থাকে না, সেটা হচ্ছে আইএসএল। মানে আমার দেখে এটাই মনে হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট ক্লাবটার যে তৈরি হয়েছে, এটা তো কিছুদিন আগে তৈরি হওয়া একটা এন্টিটি, এটা তৈরি হয়েছে যেন আইএসএল খেলার জন্য, আর কোনো টুর্নামেন্ট খেলার জন্য না। তো আমার এখানে একটা প্রশ্ন থেকে যাচ্ছে মোহনবাগান সমর্থকদের কাছে, যে আপনারা একটু জিজ্ঞাসা করুন বা আপনারা সেই এগ্রিমেন্টটা দেখতে চান, যেই এগ্রিমেন্টের সইয়ের ভিত্তিতে এই এন্টিটিটা গড়ে উঠেছিল, যে সেই এগ্রিমেন্টে কি লেখা আছে? সেখানে কি লেখা আছে যে অনলি আইএসএলেই পার্টিসিপেট করবে প্রথম টিম, আর কোনো টুর্নামেন্টে এরা খেলবে না? আমার মন বলছে নিশ্চয়ই রয়েছে, এবং আছে বলেই তারা এই ধরনের ডিসিশন নিচ্ছে, এবং সোকল সেক্রেটারি এবং প্রেসিডেন্ট চুপ করে সেগুলোকে হজম করছে। তাদের কোনো এই বিষয়ে উত্তর নেই, এবং তারা তাদের হয়েই কথা বলছে। কেন বলছে? কেন তাদের কিছু করণীয় নেই, তারা অলরেডি এগ্রিমেন্টে হয়তো সই করে দিয়েছে। অনলি আইএসএল খেলতে আসলে এদের কোনো আরোপ থাকবে না, শর্ত থাকবে না, কিন্তু এটা বাদ দিয়ে যত টুর্নামেন্ট খেলতে যাবে সব কিছুতে এদের শর্ত আরোপ করছে। তার মানে কি এইসব যে প্লেয়ারদের সঙ্গে সই হয়েছে সেখানেও কি সই হয়েছে যে একমাত্র আইএসএলই খেলতে যাবে, আর কিছু টুর্নামেন্ট খেলবে না? আপনারা যখন এএফসি খেলতে যাচ্ছেন তখন দেখাচ্ছেন যে আমাদের 6 জন বিদেশি খেলতে পারবে না, অতএব আমরা টিম নামাতে পারবো না, এই জন্য আমরা যাচ্ছি না। হোয়ার আমরা যখন কোনো ডোমেস্টিক টুর্নামেন্ট খেলতে যাচ্ছেন তখন আবার ডোমেস্টিক প্লেয়ারদের বাহানা দিচ্ছেন যে আমাদের 7 জন প্লেয়ার ন্যাশনাল ক্যাম্পে যাচ্ছে, তারা অংশগ্রহণ করবে না, আমি টিম নামাতে পারবো না। আরে দাদা, আপনারা 64 কোটি টিম বানিয়েছেন, খাতা মানে অঙ্কের ট্রান্সফার মার্কেটের 64 কোটি, আমি জানি না, এটা মেবি 80-90 কোটি টাকার টিম হতে পারে। তাহলে এত কোটি টাকা দিয়ে আপনারা টিম বানাচ্ছেন কেন, যেখানে আপনারা 4-5 জন প্লেয়ারের ওপর নির্ভরশীল বিদেশি টুর্নামেন্টের ক্ষেত্রে, আর 7-8 জন প্লেয়ারের ওপর নির্ভরশীল ডোমেস্টিক প্লেয়ারের ক্ষেত্রে? কেন আপনারা তাহলে ন্যাশনাল প্লেয়ারদের সই করাচ্ছেন বারবার? আর আজকে যে এই ব্যাপারটা, ইরানের যে এই প্রবলেমটা, এটা তো আপনারা নতুন বিষয় না, এটা তো গত বছর থেকে আপনারা টের পেয়ে গিয়েছিলেন যে ইরানে খেলতে গেলে এই সমস্যার সম্মুখীন হতে হবে। তারপরেও কেন আপনারা স্টেপ নিলেন না? তো এইভাবে মানুষকে কতদিন বোকা বানাবেন আপনারা? কেন এইভাবে কলঙ্কিত করছেন ক্লাবটাকে? আমি আশা করি অন্তত যারা মোহনবাগানের সমর্থক, তাদের গায়ে অন্তত মানুষের চামড়াটা আছে, তার জন্য তারা প্রতিবাদটা গড়ে তুলছে। তাদের মেরুদণ্ডটা সোজা আছে, যাদের মেরুদণ্ডটা সোজা আছে তারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় এসে মুখ খুলছে, এবং যেটা প্রকৃত লজিক সেটা দিয়ে বোঝানোর চেষ্টা করছে। তো আমি এর আগেও আমি অনুরোধ করেছি যে আপনারা এইভাবে ছেলে খেলা করবেন না, তাদেরকে চিয়ার লিডারের পর্যায়ে নামিয়ে আনবেন না। তারা ঝড় বৃষ্টি মাথায় করে কিন্তু আপনাদের এই ক্লাবের খেলা দেখতে মাঠ ভরায়, এটা মাথায় রাখবেন আপনারা। তো সমর্থকদের কথা ভেবে আপনারা ডিসিশনগুলো নিন। আর মোহনবাগান সমর্থকদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলতে চাই, আপনারা কোনো ব্যক্তির নামের পেছনে ছুটবেন না, আপনারা ক্লাবের জন্য ভাবুন, কোনো ব্যক্তির জন্য না ভেবে আপনারা ক্লাবের জন্য ভাবুন। ক্লাবের যাতে ভালো হয় সেই বিষয়ে আপনারা নজর দিন, এবং আপনাদের প্রতিরোধ কণ্ঠ দিয়ে আপনারা সেই প্রতিবাদটা করুন আপনারা। এটা সত্যি ফুটবল প্রেমী হিসাবে কখনোই কাম্য নয়, এবং এটাকে মেনে নেওয়া যায় না। এটা একটা হাস্যস্কর পর্যায়ে নিয়ে গেছে, লোকে হাসাহাসি করছে। অতএব সুবুদ্ধি নিয়ে আসুন মায়ের কাছে, দরকার হলে আপনারা হাত জোর করে
প্রার্থনা করুন যে আমাদের সুবুদ্ধি দিন, যাতে করে আমরা আগামী দিনে আরও ভালোভাবে আমরা পরিচালনা করতে পারি এবং একটা ভালো দিকে নিয়ে যেতে পারি। তো আপনারা সকলে ভালো থাকবেন। আজকের ভিডিওটা এইটুকুনি। শুভরাত্রি। তো বেসিক্যালি বলতে গেলে এই চর্চিত বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে